আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একবার স্বাগতম জানাচ্ছি বায়না টিভিতে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি, শক্তিশালী চীনের সাথে জোরদার হচ্ছে। আবারও টানটান উত্তেজনায় চীন ভারত, ভারতীয় সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে চীনা সেনারা সীমান্তে বাজাচ্ছে পাঞ্জাবি গান, পাশাপাশি হিন্দিতে চালাচ্ছে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ অব্যাহত। এবং সর্বশেষ করোনার টিকা নিয়ে দুঃসংবাদ, ভ্যাকসিন আসার আগে অর্ধেক বেচা কিনা ও ভাগবাটোয়ারা শেষ। বিশ্বের ধনী মানুষগুলো অর্ধেকেরও বেশি টিকা কিনে রেখেছে। খবরগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেট ভারত সীমান্ত থেকে কম বেশি 50 কিলোমিটার দূরে। এপ্রিলে সিলেট বিমানবন্দরের নতুন একটি টার্মিনাল নির্মাণের $25 কোটি চুক্তি দরপত্রে ভারতীয় একটি প্রতিষ্ঠান হেরে যায় চীনের একটি প্রতিষ্ঠানের কাছে। জুনে বাংলাদেশ থেকে রপ্তানিতব্য পণ্যের 97% উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেয় চীন। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এক দশক ধরে চলা দর কষাকষিতে ত্যক্ত বিরক্ত বাংলাদেশ এই মাসেই ওই নদীর পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে $100 কোটি চেয়েছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে অংশত ভারতের কারণে। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে লড়াইরত মুক্তিবাহিনীদের পক্ষে হস্তক্ষেপ করে ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। তবে অনেক বাংলাদেশি ভারতকে অহংকারী মিত্র হিসেবে দেখে। এক বাংলাদেশি সাংবাদিক বলেন, তারা বিশ্বাসই করে না যে আমরা স্বাধীন, তারা সবকিছুতে হস্তক্ষেপ করে, তারা মনে করে আমাদের আমলারা তাদের জন্য কাজ করে। বর্তমান ভারত সরকারের বিভিন্ন মুসলিম বিরোধী নীতিও বাংলাদেশে এই মনোভাবকে উস্কে দিয়েছে। বাংলাদেশের জনসংখ্যা 90% মুসলিম। অন্যদিকে চীন বাংলাদেশের সাম্প্রতিককালে 7টি মৈত্রী সেতু স্থাপন করেছে। 2018 সালে ভারতকে টপকে চীন হয়ে ওঠে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও। 2016 সালে বাংলাদেশে এক রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 27টি অবকাঠামো প্রকল্পে $2000 কোটি বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও টেলিকম খাতে ঝেঁকে বসেছে। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ বলেন, চীনের পকেট যে শুধু গভীর তাই নয়, বেশিরভাগ পশ্চিমা দেশের তুলনায় চীনের দ্বিধাদ্বন্দ্বও কম। 2013 সালে পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণে বিশ্বব্যাংকের $120 কোটি ঋণ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংক সক্রিয় হয়ে ওঠার পরই এই পদক্ষেপ নেয় দেশটি। এরপর সেখানে ঢুকে পড়ে চীন। আলী রিয়াজ আরও বলেন, গত কয়েক বছরে চীনে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যাও বহুগুণ বেড়েছে। মিডিয়াও পক্ষে চলে আসছে। একটি আর্থিক পত্রিকার প্রতিবেদক জানান, আমার পত্রিকার 70% সাংবাদিক চীনে গেছেন। তিনি নিজেও 2018 সালে একটি ফেলোশিপের অংশ হিসেবে চীনে 10 মাস ছিলেন। বাংলাদেশে কোভিড-19 আসার পরপরই চীনা ডাক্তারদের একটি দল বাংলাদেশে আসে মহামারী মোকাবেলায় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। আকৃষ্টকরণের এই চেষ্টা কাজে দিচ্ছে। ভারতের চেয়েও অনেক কাঠামোবদ্ধভাবে মুসলিমদের হেনস্থা করে চীন সরকার। বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রেও চীন ভারতের তুলনায় পিছিয়ে ছিল। কিন্তু তারপরও বাংলাদেশি মিডিয়ায় চীন খুব কম সমালোচনারই লক্ষ্যবস্তু। তবে বাংলাদেশ সরকার কিছুটা সতর্ক, চীনের কাছে অত্যাধিক ঋণী হয়ে পড়া নিয়ে খেয়ালি সরকার। এছাড়া ভারত যেন রুষ্ট না হয় সে ব্যাপারও চোখ কান খোলা রেখেছে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল। অবশ্য করোনা ভাইরাস এই সফরকে ভেস্তে দেয়। কিন্তু এত বড় ও শক্তিশালী প্রতিবেশী থাকার যন্ত্রণাও কম নয়। রিয়াজ বলছিলেন, ভারতের নীতি নির্ধারকগণ ও সংবাদ মাধ্যম সার্বক্ষণিক বাংলাদেশকে মনে করিয়ে দেন যে বাংলাদেশ অনেক ছোট ও দেশটির গুরুত্বও অত বেশি নয়, কিন্তু চীন সেটা করে না। তথ্যসূত্র যুক্তরাজ্যের ইকোনমিস্ট ম্যাগাজিনে প্রকাশিত অ্যাজ বাংলাদেশেস রিলেশনস উইথ ইন্ডিয়া উইকেন টাইজ উইথ চায়না স্ট্রেংথেন নিবন্ধের অনুবাদ। অন্যদিকে চীন ও ভারতের মধ্যে বেশ কয়েক দফা বৈঠকের পরেও লাদাখ সীমান্তের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত থেকে চীনা সেনাদের সরে যেতে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে সীমান্তে সামরিক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি ভারতকে শুধরানোর আহ্বান জানিয়েছে চীন। বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে দেখা দেয়া উত্তেজনা নিরসনে প্রায় প্রতিদিনই বৈঠক করছেন ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এমনকি গত সপ্তাহে সীমান্ত সংকট সমাধানের 5 দফা পরিকল্পনায় একমত হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
তবে বাস্তবতা হচ্ছে দফায় দফায় সামরিক ও রাজনৈতিক আলোচনার পরেও সীমান্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। ভারতীয় সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে চীনা সেনারা সীমান্তে পাঞ্জাবি গান বাজানোর পাশাপাশি হিন্দিতে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, চীনের এই মনস্তাত্ত্বিক অভিযানে ভারতীয় সেনাদের টলানো যাবে না। ভারতীয় সেনারা বরং এই গান উপভোগ করছে বলে জানান তিনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ চীনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। রাজ্যসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, লাদাখে টহল দেয়া থেকে কোনো শক্তি ভারতকে দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, সীমান্তে টহলের কারণেই মূলত এই মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এখন কেউ এই টহলের ধরন নিয়ে প্রশ্ন তোলে তাহলে বলবো, এটি আমাদের ঐতিহ্যগত অধিকার। বিশ্বের কোনো শক্তি আমাদের দমাতে পারবে না, আর এজন্যই আমাদের সেনারা তাদের জীবন উৎসর্গ করেছে। তবে চীনের সেনারা সংযত রয়েছে দাবি করে ভারতকে উল্টো শুধরানোর আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ভারত ও চীনের মধ্যে থাকা চুক্তি ও সমঝোতা আমাদের সেনারা অক্ষরে অক্ষরে পালন করে আসছে। একই সঙ্গে চীনের সার্বভৌমত্ব ও সীমান্তের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। তবে সীমান্তের শান্তি অর্জনের জন্য এখন ভারতকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পূর্বাঞ্চলীয় লাদাখ সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মাস থেকে টান টান উত্তেজনা বিরাজ করছে পারমাণবিক শক্তিধর ভারত ও চীনের মধ্যে। ইসরায়েল প্রসঙ্গ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করার পর বাহরাইনে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও রাজধানী মানামা সহ সারা দেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে লেখা নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তারা বিভিন্ন রকম স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনিদের ছোট বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়। করোনা ভ্যাকসিন প্রসঙ্গ। পরীক্ষা আর গবেষণা চলছে, বাজারে এখনও আসেনি। কবে আসবে তারও ঠিক নেই, কিন্তু এর মধ্যেই অর্ধেকের বেশি সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিন ভাগ বাটোয়ারা শেষ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আগেভাগেই এই কাজটি সেরে ফেলছে ধনী রাষ্ট্রগুলো। এই চিত্র আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের সমীক্ষায় ধরা পড়েছে। অক্সফামের সমীক্ষা অনুযায়ী আগেভাগে যেসব ধনী দেশ সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিনের অর্ধেকেরও বেশি ডোজ কিনে ফেলেছে জনসংখ্যার বিচারে, সেসব দেশে পৃথিবীর মাত্র 13% মানুষের বাস। এরপরও চাহিদার তুলনায় অনেক বেশি ভ্যাকসিন ডোজ কেনার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে রেখেছে তারা। মূলত 5টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি তৈরির সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। সেগুলো হল অ্যাস্ট্রাজেনেকা, গামালিয়া, মডার্না, ফাইজার এবং সিনোভ্যাক। অক্সফাম জানাচ্ছে, এসব কোম্পানির সঙ্গে লাখ লাখ ডোজের ভ্যাকসিন কেনার আগাম চুক্তি সেরে ফেলেছে ধনী দেশগুলো। ওই 5 কোম্পানি মোট 590 কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করতে সক্ষম। এ পর্যন্ত 530 কোটি ডোজের সরবরাহ নিশ্চিত হয়েছে। এর মধ্যে 270 কোটি ডোজই অর্থাৎ 51% আগাম কিনে ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, হংকং, ম্যাকাও, জাপান, সুইজারল্যান্ড এবং ইসরায়েল। এছাড়া বাকি যে 260 কোটি ডোজ থাকছে তা কিনেছে ভারত ও চীনের মতো কিছু দেশ। আর কিছু দেশ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। অক্সফামের এক কর্মকর্তা বলছেন, একটা জীবনদায়ী প্রতিষেধক তার প্রাপ্তির ব্যাপারটি আপনি কোন দেশে থাকেন কিংবা কি পরিমাণ অর্থ রোজগার করেন তার উপর নির্ভর করা উচিত নয়। তার কথাই, দ্রুত, নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন তৈরি হওয়া জরুরি, কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ বিষয় হল এমন ভ্যাকসিন তৈরি যা সবার কেনার সামর্থ্য থাকে এবং যা সবার কাছে পৌঁছায়। ভ্যাকসিন আসলে তা ধনী দেশগুলোর কুক্ষিগত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গসংস্থা WHO বারবারই সতর্ক করেছে যে শুধু ধনী দেশগুলো যদি ভ্যাকসিন পায় তাহলে পৃথিবী করোনামুক্ত হবে না, সেক্ষেত্রে বিপদ থেকেই যাবে। এদিকে শুক্রবার বিশ্বে করোনা সংক্রমণ সংখ্যা 3 কোটি ছাড়ালো। প্রায় 9.5 লাখ কোভিড-19 আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন।